আরি দেখতে গিয়ে হাঁড়ি দেখে এলাম, এর থেকে বেশি আর কি বা বলতে পারি। আরি কিন্তু একটা ফিল্ম নয় যার মধ্যে অ্যাড রয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা অ্যাড যার মধ্যে ফিল্মটা রয়েছে। আমি আপনাকে হাতে গুনে বলতে পারি প্রায় 10খানা অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে এই ফিল্মটার মধ্যে। প্রোডাক্ট প্লেসমেন্ট, অ্যাকচুয়ালি অন স্ক্রিন প্রোডাক্ট প্লেসমেন্ট রয়েছে। সেটা রাখা খারাপ কিছু না, সবাই রাখে, কিন্তু যেভাবে রেখে লিটারালি ওইটার উপর ফোকাস করে ইনসার্ট শট নিয়ে দেখানো হচ্ছে যে আমরা এর থেকে টাকা নিয়েছি, একে যদি আমরা ফুটেজ না দিই তাহলে তো মার খেতে হবে। এমনিতে মার খাওয়ার অন্য আরও অনেক কারণ আছে, মার তো খাবেই, তো সেগুলো পরে আসছি। কয়েকটা প্রোডাক্টসের আপনাকে নাম বলে দিই যেগুলোর অ্যাড ইউজ করা, যেগুলোর নাম ইউজ করা হয়েছে। ওয়াও কুলফি, ওশিয়া, টু ইয়াম চিপস, ডো অ্যাজ ইউ লাইক, সিদ্ধা, ওয়াও চায়না, স্টাইল বাজার, জেকে মাসালে, বিস্ক ফার্ম, বারিস্তা। আরেকটা জুয়েলারি ব্র্যান্ডেরও নাম ছিল, বাট ওনারা বোধহয় কম টাকা দিয়েছেন, ওই জন্য ওটাকে এত ছোট টাইম দেখানো হয়েছে। আর এটা তো ওটিটি নয় যে আমি পজ করে দেখে নেব, লোকে এমনিই মারবে। ওই সিনেমাটা দেখতে হচ্ছে বলে লোকের এমনি টর্চার হচ্ছে, তো পজ করলে তো আমাকে লাথি মেরে বার করে দিত। এটা কিন্তু প্রমোট করা হয়েছিল একটা মা ছেলের সিনেমা হিসেবে, যে মায়ের এক ধরনের অ্যামনেশিয়া রয়েছে, উনি ভুলে যাচ্ছেন, এরকম একটা ডিজিজ রয়েছে। এইটা দেখিয়ে সিনেমাটাকে ওনারা প্রমোট করেছিল। এবং মৌসুমী চ্যাটার্জি রয়েছে, এটা একটা বড় ইউএসপি। ওনার অনেকদিন পর একটা সিনেমা এলো, কামব্যাকও বলা যেতে পারে। বাট এটাকে কিন্তু ভুলেও মা আর ছেলের রিলেশন বা কেমিস্ট্রি ইকুয়েশনের সিনেমা ভেবে দেখতে যাবেন না। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা খিচুড়ি। ওই যে হাঁড়ির কথা বললাম, আড়ির বদলে হাঁড়ি, ওই হাঁড়ির ভেতরে শুধু খিচুড়ি ভর্তি রয়েছে, এবং সেই খিচুড়িটা রীতিমতো 2-3 দিন আগেই পচে গেছে। ডিরেক্টর হচ্ছে জিৎ চক্রবর্তী, মানে আমাদের অ্যাক্টর জিৎ বা জিৎ গাঙ্গুলি নয়, জিৎ চক্রবর্তী। ডিরেক্টরের নাম একজন, কিন্তু আপনার দেখে মনে হবে যে এই গল্পটাকে লিখেছে 5-6 জন মিলে। এটা আপনার সেই স্টুডেন্ট প্রজেক্ট মনে হবে, যেরকম স্কুলে আমরা সাবমিট করি না, অনেকজন মিলে গ্রুপ প্রজেক্ট, এ বলছে এই পার্টটা রাখ, ও বলছে ওই পার্টটা রাখ। তো এরকম আপনার এটা দেখে মনে হবে যে লেখা শুরু করেছিল একজন, এবং তারপর এক একজন বলছে না এটা অ্যাড কর ভাই, এটা মাস মশালা আইটেম, এটা যাবে। আরেকজন বলছে না ভাই ঠিক কান্না পাচ্ছে না, এরকম একটা সিন অ্যাড কর। আরেকজন বলছে না ভাই ঠিক জমছে না, একটা নাচ অ্যাড কর। এরকম অ্যাড করতে 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 আলটিমেটলি যে জিনিসটা দাঁড়িয়েছে সেই বিশ্বকর্মার ছেলের মতো। ওটা বানাতে চেয়েছিল বিশাল কিছু, বাট হয়ে গেছে ইঁদুর আর ছুঁচো। ভালো দিক আছে কয়টা সিনেমার মধ্যে, সেটা হচ্ছে আপনার সিনেমাটোগ্রাফি খুব ভালো, লোকেশনটা খুবই ভালো সিলেক্ট করেছে, যেখানে এরা শ্যুট করেছে, যে জিওগ্রাফিটা ইউজ করেছে ওটা খুবই ভালো। স্টোরির বেসিক কনসেপ্ট যেটা নিয়ে শুরু করেছিল সেটা ভালো হতে পারতো, বাট দ্যাটস ইট। ভালো ভালো জিনিসগুলো এখানেই শেষ হয়ে যাচ্ছে। এক এক করে বলি। প্রথম আসছে ইয়াশ দাশগুপ্তা। ইয়াশ দাশগুপ্তার এর আগের আমি সিনেমা দেখিনি, এটাও হয়তো দেখতাম না যদি মৌসুমী চ্যাটার্জি না থাকতেন। তো উনি কীরকম অভিনেতা এটা আমার খুব একটা ভালো আইডিয়া নেই, বাট যতটুকু আমি শুনেছি উনি খুব একটা ভালো অভিনয় করেন না। তো এই সিনেমায় চেষ্টা উনি করেছেন, কিছু কিছু ইমোশনাল সিনস আছে, উনি চেষ্টা করেছেন। ওই অ্যাজ অলওয়েজ বাংলা সিনেমায় সবাই চেষ্টাই করে যায়, ফলটা ঠিক পাওয়া যায় না। উনি ওই চেষ্টার জন্যই যা ওনাকে একটু আপনি দেখতে পারবেন। বাকি হি ওয়াজ রিয়েলি রিজিড, ওনার কোনো এক্সপ্রেশন সেরকম ছিল না। নুসরাত মোটামুটি আই ক্যান্ডি হিসেবেই ছিল, ওর সিনেমাতে থাকা না থাকা খুব একটা ডিফারেন্স হয় না। বাট এখানে আই ক্যান্ডি কম, আই বোটক্স বেশি বলা যেতে পারে। মানে এতখানি সার্জিক্যালি এনহ্যান্স, মানে এই নুসরাত আর আগের নুসরাতের মুখটা তো আপনি চিনতে পারবেন না, তো আপনার মনে হবে এটা কোনো নতুন অ্যাক্ট্রেস। সাইড ক্যারেক্টারে আমাদের রয়েছে উন্মেষ গাঙ্গুলি, মানে যিনি ওই বাঁকুড়া মিমস, হ্যাঁ উনি। তো ওনাকে ঠিক অ্যাক্টর হিসেবে আমি মানতে পারলাম না। শুনেছি উনি ওনার কিছু শর্ট ফিল্মস করেছেন, ওখানে ভালো অ্যাক্টিং করেছেন, হতে পারে। বাট এই ফিল্মটাতে ওনাকে মেবি জাস্ট রাখা হয়েছিল একজন ইনফ্লুয়েন্সার হিসেবে। ওনার অ্যাক্টিংটা একদমই সেই রিল বেসড ক্যারিকেচারিশ। দেখুন, আমি যে কথাগুলো বলতে যাচ্ছি এটাকে খারাপভাবে নেবেন না। মৌসুমী চ্যাটার্জি একদম ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্ট্রেসেস ইন দিস কান্ট্রি। ওনার টাইমে উনি যা যা সিনেমা করেছেন সেগুলো অনেকগুলি আইকনিক সিনেমা, এবং বলা বাহুল্য উনি আমার পার্সোনালি একজন ফেভারিট অ্যাক্ট্রেস। কিন্তু এই ফিল্মে ওনার অ্যাক্টিংটা আমার ভালো লাগেনি। ইট ওয়াজ ভেরি মাচ ওভার দ্য টপ। এবার ওনাকে ওভাবে অ্যাক্টিং করতে বলা হয়েছে কিনা সেটা তো আর আমরা জানতে পারবো না, বা উনি ঠিক ক্যারেক্টারটাকে গ্রাস্প করতে পারেননি। উনি ওয়ে ওভার দ্য টপ অ্যাক্টিং করেছেন, মানে যেটাকে আমরা বলি ওভার অ্যাক্টিং। উনি যেগুলো
একজন মেন্টাল পেশেন্ট হিসেবে যেরকম ডেপিকশন করা উচিত সেগুলো কিন্তু উনি পারেননি কোনোভাবেই। কিছু কিছু ইমোশনাল সিনস আছে, ওইগুলোতে হয়তো একটু আপনি ফিল করবেন যে ঠিক আছে, শি ইজ গোয়িং ওয়েল, বাট আই ওয়ন্ট সে মিসকাস্টেড, মানে উনি মিসকাস্টেড হতে পারেন না, উনি একজন ফাইন অ্যাক্ট্রেস, বাট এই ক্যারেক্টারটা ওনার জন্য সামহাউ রিটেন নয়। এবং আমার মনে হয় ডিরেক্টর হয়তো ভেটারান অ্যাক্টর্স বলে ওনাকে সেরকমভাবে ফোর্স করতে পারেনি অ্যাক্টিং করানোর জন্য, বাট এই অ্যাক্টার্স যারা রয়েছে এনাদের মধ্যে কিন্তু কোনো কেমিস্ট্রি নেই, মানে অন স্ক্রিন কোনো কেমিস্ট্রি আপনি ফিল করবেন না। ইনফ্যাক্ট দ্য ফানি থিং ইজ নুসরাত আর ইয়াশ এনারা দুজনে কাপল, ঠিক আছে, বাট এনাদের জিরো কেমিস্ট্রি অন স্ক্রিন। এনাদের দুজনকে না আপনার অন স্ক্রিন কাপল লাগবে, না আপনার মনে হবে যে এনারা অ্যাকচুয়ালি অফ স্ক্রিন কাপল। ইয়াশের আর মৌসুমী চ্যাটার্জির ওনাদেরও কেমিস্ট্রি ছেলে আর মা হিসেবে একদমই ফোটানো যায়। রিসেন্টলি বাংলা সিনেমা যতগুলো বেরিয়েছে তার মধ্যে এত বাজে ডায়লগ কিন্তু আমি দেখিনি, কারণ সাধারণত ডায়লগগুলো ডিসেন্টই থাকে। এখানে একটা ডায়লগ আছে, ব্যাংকের টাকার চেয়ে বেশি মায়ের রোগের লিস্ট বড় হয়ে যাচ্ছে। মানে এই ডায়লগটা কে লেখে, কার মাথা দিয়ে এটা বেরোয়? গোবরে ভরা ডায়লগ। এটা ইয়াশ বলছে হসপিটালে বসে, জাস্ট ভাবুন, একটা এ গ্রেড সিনেমা দেখছেন তার মধ্যে এরকম একটা ডায়লগ দিয়েছে, ইনসেন্সিটিভ, মেক্স নো সেন্স, দিয়ে দিল। আচ্ছা, এটা একটা গেল। এরকম আরো অনেকগুলো ডায়লগ রয়েছে যেগুলো ক্রিঞ্জ ওয়ার্দি বলবো না, অতটাও বাজে নয়, বাট ম্যাচিওর্ড ডায়লগ রাইটিং এর মধ্যে এগুলো পড়ে না। সিনেমার মধ্যে একটা আইটেম সং রয়েছে, মাঝরাতে একা ঘরে ডাকাত পড়েছে। হ্যাঁ, শুনে যেরকম আপনার মাথায় বাজ পড়লো, আমারও পড়েছিল, আমার তো কানগুলো জ্বলছিল। যাই হোক, সিনেমাটা গানটা আইটেম সং হিসেবে যেরকম আইটেম সং হয় বাংলার আইটেম সং ওরকমই, কিন্তু সেটা আমার বক্তব্যটা নয়। আমার বক্তব্য হচ্ছে যে গানটার নিয়ে আমার দুটো ইস্যু আছে। একটা যেটা হচ্ছে আইটেম সং যখন থাকে, আইটেম সং এর একটা কনটেক্সট দরকার হয়। মানে সিনেমা যখন স্টোরিটা চলছে, স্টোরিটাতে দুম করে আমি আইটেম সং দিতে পারবো না, সেটার কটা কারণ আছে। এটা 90-এর দশক নয় যে হিরো আর হিরোইন উপত্যকাতে নাচতে বেরিয়ে গেল এবং সেখানে হঠাৎ করে 100টা ডান্সার এসে তাদের জয়েন করলো, এটা তার হয় না এখনকার দিনে। তো এখনকার দিনে সিনেমাতে একটু রেলিভেন্ট স্টোরি দিতে হয়, একটা কনটেক্সট দিতে হয়, না লোকে বুঝবে না। ইনফ্যাক্ট আপনি যদি একদম সুপার হিট মাস মাসালা ফিল্মসও দেখেন, যেরকম পুষ্পা, ওখানেও যখন কিসিক গানটা হচ্ছে, বা পুষ্পা 1-এ যেরকম আন্টাওয়া ছিল, এটাকে ইজ ইন করতে হয়েছে, মানে গানটাকে যে দিয়েছে একটা কনটেক্সট, একটা রেলিভেন্ট কনটেক্সট দিতে হয়েছে। যেরকম আপনার ধরুন যখন আন্টাওয়া হলো, যে পুষ্পা সিন্ডিকেট জয়েন করলো, তো এবার ওই কনটেক্সটে সেলিব্রেট করতে আইটেম সংটা হচ্ছে। ওকে, আমি একটা প্ল্যাটফর্ম দিলাম যে গানটাকে আমি জাস্টিফাই করলাম। এখানে কিন্তু কোনো জাস্টিফিকেশন নেই, হঠাৎ করে র্যান্ডামলি আইটেম সং শুরু হয়ে গেল, না আগে না পিছু, গানটা শুরু হয়ে গেল এবং গানটায় নেচেছেন কে? শ্রাবন্তী। আমি যতদূর জানি বেঙ্গল বেশ বড় একটা স্টেট, সেই শিলিগুড়ি নর্থ বেঙ্গল থেকে নিয়ে আমাদের কলকাতা, মেদিনীপুর, দিনাজপুর, হ্যানা ত্যানা এত জায়গা রয়েছে। হ্যানা ত্যানা বললাম বলে আবার কেউ অফেন্ডেড হবেন না, কলকাতাকেও হ্যানা ত্যানা বলতে পারি আমি। তো এত বড় জায়গা, ট্যালেন্টের অভাব আছে বলে তো আমার মনে হয় না। মানে আপনারা, মানে ক্রিয়েটাররা, আপনারা বলতে চাইছেন যে এই পুরো গোটা স্টেটে আর কোনো মেয়ে নেই, আপনারা শুধু শ্রাবন্তীকেই পেলেন। বেচারিকে দেখে মনে হচ্ছে সোফায় বসেছিল, সেখান থেকে দুম করে ওকে বলেছে কাল থেকে শ্যুট আছে, ও আর রেডি না হয়ে ওইভাবেই চলে এসছে। এই হচ্ছে বাংলার অ্যাক্টরদের প্রবলেম, জানেন তো। এনারা কমিটেড টু দ্য রোল কোনোদিনই হতে পারবেন না, বেসিক কমিটমেন্টই নেই এনাদের ডিসিপ্লিনও নেই। লাইফস্টাইলটা তো এমনিতেই একেবারে উচ্ছন্নে গেছে, তার সাথে নিজেদের শরীরটাও উচ্ছন্নে পাঠিয়ে দিয়েছে। এটাকে প্লিজ বডি শেমিং বলবেন না, কারণ এটা যদি বডি শেমিং হতো তাহলে অ্যাক্টররা নিজেরা কষ্ট করে 6 প্যাক অ্যাবস বানাতো না, নিজেরা ওয়েট লস করতো না। নিশ্চয়ই সেটার কোনো সিগনিফিকেন্স আছে একটা ফিল্ম মেকিংয়ে। আপনি যখন ক্যামেরার সামনে আসছেন, এনিওয়ে দ্য ক্যামেরা অ্যাডস আ বিট অফ ওয়েট। সেখানে এরকম একজন অ্যাক্ট্রেস যিনি একটা টাইমে অনেকগুলো সিনেমা করেছেন, সে এই এজে এসে আইটেম নাম্বার করছে, মানে এতটাই দুর্দশা হয়েছে আপনার। ক্যামেরার সামনে আসতে গেলে এই বেসিক এফার্টটা দিতে হবে, এটা বাংলার কোনো অ্যাক্টর বোঝে না। এইটুকু তো কনফার্ম, বাংলার কোনো সব অ্যাক্টরাই ভাবে যে আমাকে যেরকম দেখতে যেরকমই আছি, ক্যামেরার সামনে চলে আসি, পিপল উইল ওয়াচ মি। মানে অডিয়েন্সকে টেকিং ফর গ্রান্টেডটা খুব কমন ব্যাপার। হ্যাঁ, এবার বলি, মুভিতে কিন্তু প্রচুর প্লট হোলস আছে। তো আপনারা যদি এই প্লট হোলসগুলোকে স্পয়লার ভাবতে চান তাহলে কিন্তু ভিডিওটা এ অবধি দেখে
পরের পার্টে স্কিপ করে যেতে পারেন, বিকজ স্পয়লার দিতেই হবে। এই প্লট হোলসগুলোকে অ্যাড্রেস না করে ভিডিওটা কমপ্লিট করা যাবে না। ওপেনিং শটে যখন মৌসুমী চ্যাটার্জির ক্যারেক্টার একদম ওই সেই ওয়াটার ট্যাঙ্কের ওয়াটার টাওয়ারের ওপর উঠে সেই শোলের যেরকম সিনটা ছিল ওরকম দাঁড়িয়ে ছেলেকে থ্রেটেন করবেন যে আমি কিন্তু ঝাঁপ মারবো, এরকম একটা ব্যাপার, এবং ছেলে মানে ইয়াশোকে বাঁচাতে ওপরে উঠবে, এরকম একটা সিন রয়েছে। বাট সিনটার মধ্যে প্রবলেমটা হচ্ছে নুসরাত কিন্তু নিচে অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছে। সেই অ্যাঙ্গেল থেকে ও দাঁড়িয়ে ও দেখছে যে মৌসুমী চ্যাটার্জি সিঁদুর পরে রয়েছে, মানে শি ইজ ম্যারিড। মানে গল্পেতে এরকম রয়েছে যে ইয়াশের বাবা মানে মৌসুমী চ্যাটার্জির হাজবেন্ড উনি মারা গেছেন, বাট বিকজ শি সাফার্স ফ্রম অ্যামনিজিয়া উনি মনে রাখতে পারেননি। উনি একটা এমন ফেজে আটকে রয়েছেন যেখানে উনি জানেন ওনার হাজবেন্ড বেঁচে রয়েছে। তো ফাইন, বাট যে অ্যাঙ্গেলে নুসরাত দাঁড়িয়েছিল না ওখান থেকে সিঁদুর কেন মানুষের মুখও ভালো করে বোঝা সম্ভব নয়। একটা বিশাল বড় এরর রয়েছে, যেটা আপনাদের যাদের যাদের জীবনে আপনাদের সার্জারি হয়েছে বা ফ্যামিলির কারো সার্জারি হয়েছে আপনারা নিশ্চয়ই জানবেন যে সার্জারির আগে কিন্তু কোনো কিছু খাওয়া অ্যালাউড নয়, নাথিং। আপনি জলও খেতে পারবেন না। তো এখানে কিন্তু দেখাচ্ছে মৌসুমী চ্যাটার্জির ওনার কিডনি ট্রান্সপ্ল্যান্ট হবে, ডায়ালিসিস চলছে, কিডনির অবস্থা একদমই খারাপ, ইনফেকশন স্প্রেড হয়ে গেছে পুরো বডিতে, এবং উনি উনি টেবিল এতে বসে রয়েছেন, বেডে বসে রয়েছেন, জাস্ট কিছু মিনিট পরেই ওনার সার্জারি হবে। উনি বসে বসে কমলা লেবু চিবোচ্ছেন। আগেই যেরকম বললাম পুরো গল্পটাই কিন্তু একটা খিচুড়ি। এটাকে বানান মানে এর মধ্যে একটা এলিমেন্ট রয়েছে যেরকম মা ছেলের অ্যাঙ্গেল, যেটাকে একদমই ফোটাতে পারেনি। অনেকগুলো জায়গা ছিল সেন্টিমেন্টাল, জোর করে করেছে আপনার মনে হবে। এরকম একটা পুলিশ একটা থানা একটা সিন রয়েছে যখন মৌসুমী চ্যাটার্জি বাড়ি থেকে পালিয়ে গেছিলেন, বা উনি একটু ভুলে বেরিয়ে যেতেন বাড়ি থেকে, ওনার একটা স্বভাব ছিল। তো উনি যখন বাড়ি থেকে বেরিয়ে যান এবার ওনাকে অবভিয়াসলি পুলিশ ধরে, এবং ধরে পুলিশ চেনা জানাই ছিল, ধরে এনে থানায় আটকে রাখে, এবং ওখানে ইয়াশ গিয়ে মাকে নিয়ে আসতে যায়। ওখানে একটা সিন রয়েছে, ওই সিনটা আপনার আননেসেসারি লাগবে, বিকজ ওই সিনটা আমি পুরোটা ডিসক্লোজ করতে পারছি না, বাট ওই সিনটা আপনি দেখলে বুঝতে পারবেন যে ওর রেলিভেন্ট আর কোনবার ওর মতো সিন আর কিন্তু সিনেমায় রাখা হয়নি। তো ওই একটাই জল করছে পুরো সিনেমার মধ্যে। তো আপনার মনে হবে যে একজন যদি এতটাই অসুস্থ হয় যে তার সাথে এরকম হচ্ছে, তাহলে সে বারবার এটা কেন ফেস করলো না? একবারই একটা one lone example in this entire film, it makes no sense. এবং আপনি যদি স্টোরিটাকে একদম খুঁটিনাটি দেখতে যান, স্টোরিটা কিন্তু একদম ক্যাচানো স্টোরি যাকে বলে। আগেই যেটা বললাম, দেখে আপনার মনে হবে অনেকজন লিখেছে, অনেকজন লিখে সেই ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো জুড়ে 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 বানিয়েছে, ফ্র্যাঙ্কেনস্টাইন মনস্টারের মতো। তো এই স্টোরিটা কোনোভাবেই লিনিয়ার একটা ফ্লো ফলো করে না, এবং অনেক স্টোরি আছে যেখানে মাল্টিপল এলিমেন্টস থাকে, বাট দে হ্যাভ টু কাম টুগেদার, দে হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। মানে ইফ ইট ডাজন্ট মেক সেন্স দেন ফিল্ম মেকার হিসেবে আমি একদম হাইলি আনসাকসেসফুল। এখানে এরকম অনেকগুলো অ্যাঙ্গেল রয়েছে। ধরুন দেখানো হয়েছে যে ইয়াশের ক্যারেক্টারটা প্রথম থেকেই খুবই টিমেড, ও একজন ওই মাছের আড়তের ওখানে কাজ করে। তো এটাই ওর বিজনেস দেখানো হয়েছে। ও যে ফিজিক্যালি খুব স্ট্রং অ্যান্ড ফিজিক্যালি খুব এম্পাওয়ারিং এরকম কোনো ব্যাপার নয়। হঠাৎ করে একটা অদ্ভুত অ্যাঙ্গেল দেখানো হয় পরের দিকে, যে ইয়াশ কম বয়সে বক্সিং করতো, ওকে করতে পারে বক্সিং, বাট আমার দেখে মনে হলো যে রাজ চক্রবর্তীর চ্যাম্প ফিল্মটা থেকে ইন্সপায়ার্ড হয়ে এই অ্যাঙ্গেলটাকে রাখা হয়েছে। তো বক্সিং করতো, এবার ওনারা ভেবেছেন যে বক্সার হিসেবে দেখালে তো প্রথমত বাজেট হয়তো নেই, ফুরিয়ে যাবে, বক্সিংয়ে এত কিছু দেখাতে পারবে না, এবং পরে হয়তো ভেবেছে না তখন কম্প্যারিজন হবে। তো মিডওয়েতে এরা স্টোরির আর্টটা চেঞ্জ করে দিয়েছে, বক্সার হিসেবে দেখালো। একটা পলিটিশিয়ান জোর করে লিটারালি ইট মেড নো সেন্স, জোর করে ইয়াশকে নিজের টিমে নিয়ে বলছে তুই এবার একজনকে খুন কর, আরেকটা পলিটিশিয়ানকে রাইভালকে খুন করবি। কিভাবে? গুলি করে। কেন? বক্সাররা নাকি ভালো গুলি করে। হ্যাঁ ভাই পাগল, বক্সাররা গুলি করে মানে মোহাম্মদ আলী আপনার অলিম্পিকে শুটিংও করতেন, আমি জানি না এটা কোথাকার লজিক যে বক্সাররা নাকি ফিজিক্যালি খুবই দে আর ভেরি ফাস্ট অ্যান্ড অ্যাজাইল অ্যান্ড দে আর অলওয়েজ রেডি ফর ইট, তো ওই জন্য ওরা ভালো শুট করবে।
ইয়াশ যে জীবনে বন্দুক ধরেনি তাকে দিয়ে একজন শ্যুট করাচ্ছে আরেকটা পলিটিশিয়ানকে, যেখানে ওর গ্যাংয়ে বোধহয় 100 থেকে 200 জন লোক রয়েছে। এটা জোর করে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল, একটা মাস মাসালা অ্যাঙ্গেল ঢোকানোর জন্য এটা ইনকর্পোরেট করে নিল। এবং এই বক্সিং অ্যাঙ্গেলটা যখন ঢোকানো হলো না, আমার তখন মনে হলো যে ঠিক আছে, হয়তো পরে এটাকে কোনো আন্ডারগ্রাউন্ড ফাইট বা ওরকম কিছু দেখাবে, যেরকম অনিল কাপুরের একটা ফিল্ম ছিল, আমি একদম ভুলে যাচ্ছি, ওই ফিল্মটাতে ওইরকম সিন ছিল যে টাকা কামানোর জন্য আন্ডারগ্রাউন্ড বক্সিংয়ে ওনাকে পার্টিসিপেট করতে হবে, বা চ্যাম্পিয়ন এরকম আছে। এটা খুব কমন একটা সিনারিও, যেখানে লোককে টাকার প্রয়োজন যখন হয় তখন সে এইরকম আন্ডারগ্রাউন্ড সিনে গিয়ে ফাইটিং করে অ্যাট আ টাইম ভালো ক্যাশ নিয়ে চলে আসে। তো আমি ভেবেছিলাম এরকম কিছু হবে, বাট না, ওটা প্রথমে দেখালো বক্সার, দেন বক্সাররা খুব ভালো গুলি করে। লিটারালি এই সেন্টেন্সটা এইভাবে বলেনি, এই ওয়ার্ডগুলো ইউজ করেনি, বাট লিটারালি এটাই বলেছে। এবার লেট দ্যাট সিঙ্ক ইন। আপনি ভাবুন, একটা ম্যাচিওর্ড স্ক্রিন রাইটার এটা লিখেছে, একজন ডায়ালগ রাইটার এটা লিখেছে, এবং আপনার দেখে মনে হবে যে মৌসুমী চ্যাটার্জিকে অ্যাকচুয়ালি হয়তো ওনারা পুরো অ্যাফোর্ড করতে পারেননি, যে কদিন উনি দিয়েছিলেন শ্যুট করার জন্য, শুটিংয়ের টাইমটা শেষ হয়ে যেতে লাস্টে যে কনক্লুশনটা ড্র করেছে ওনারা, এটা একদমই স্পয়লার হয়ে যাবে, আমি পুরোটা বলতে পারবো না, বাট লাস্টের দিকে মৌসুমী চ্যাটার্জি ওয়াজ কমপ্লিটলি অ্যাবসেন্ট ফর দ্য শ্যুট। আপনার দেখে মনে হবে যে শ্যুট করে উনি চলে গেছেন, এবার ওনার ওই পুরোনো মন্টাজ বা কিছু দিয়ে ইউজ করে আমাকে এন্ডিং কনক্লুশনটা টানতে হবে, উইচ ইজ উইয়ার্ড। তোমরা প্রথম হাফটা পুরো ফেনিয়েছো, হেজিয়েছো, কেচিয়েছো, লাস্টের দিকে দেখালে না কেন? একটা অডিয়েন্সের তো একটা পে অফ দরকার। স্পয়লার অ্যালার্ট, যে ওই একটা ক্রিমিনাল, একটা গুন্ডা একজন পলিটিশিয়ানকে খুন করে দেয়, এবং উন্মেষ গাঙ্গুলি সামনে, খুনটা হচ্ছে পেছনে দাঁড়িয়ে দেখলো। উন্মেষ গাঙ্গুলি কিন্তু ওই দলেরই পার্ট, ঠিক আছে, ভালো করে জিনিসটা বুঝুন, দলের পার্ট, এবং ও পেছনে দাঁড়িয়ে খুন করে দেখলো, এবং গুন্ডাটা পেছন করে বলে কি দেখলি বলে পেছনে তাড়া করলো। তাড়া করার কি আছে, ও তো তোমারই দলের পার্ট, ওর সাথেই নাচলো। এই যে গানটা যেটা বললাম আপনার শ্রাবন্তীর যে আইটেম সংটা শেষ হওয়ার পরেই এই সিনটা এলো। খুন হতে দেখলো, আরে তোরই দল এলো, খুন হতে দেখেছে, তো কি যায় আসে তোর? পেছনে ঘুরে তাড়া করতে আরম্ভ করে উন্মেষ গাঙ্গুলি লুকিয়ে গেল। কোথায় লুকিয়ে গেল? পাশে ইয়াশ দাঁড়িয়েছিল। এবার ইয়াশকে দেখে এই ছেলেটা ভাবলো, এই লোকটা ভাবলো যে আচ্ছা ইয়াশ বোধহয় খুনটা হতে দেখে নিয়েছে, অ্যাজিউম করে নিল, অ্যাজিউম করে নিয়ে দেন পরের দিন ইয়াশকেও থ্রেট করতে আরম্ভ করে। ইয়াশ তখন ফুচকা খাচ্ছে নুসরাতের সাথে, ওখানে এসে ভাই তুই কি করছিস বলে গালাগালি দিতে আরম্ভ করে দিল এবং মারতে আরম্ভ করে দিল। এবং এই যখন ঘটনাটা ঘটছে, উন্মেষ কিন্তু পাশে হেডফোন দিয়ে ওদেরই পাশে দাঁড়িয়ে গান শুনছে। উন্মেষ আবার বাঁচাতেও চলে এলো। হচ্ছেটা কি? ও যদি খুনটা দেখে থাকে তাহলে পালালো কেন? ও তোমাদের দলের লোক, ও পাশে দাঁড়িয়ে রয়েছে, আরে ইয়াশকে হঠাৎ চেস কেন করছে? আরে লিখতে চাও তো একটা লিনিয়ার থট প্রসেস ফলো করো, কাউকে পড়িয়ে নাও। আমি একটা হজবরলা লিখে নিলাম, কাউকে এটা পড়িয়ে নিতে আমার কি ইগোতে লাগে? এত কিছু মাল মশলা পড়েও কিন্তু ডাইরেক্টরের হয়নি। নুসরাতের ক্যারেক্টারটা ফোর্থ ওয়াল ব্রেক করে ন্যারেট করতে করতে যায় যে এবার আমার বাবুর কি হবে, আমার বাবু বুঝতেই পেরেছেন কার কথা বলছি, তো আমার বাবু কি করবে। লিটারালি ফোর্থ ওয়াল ব্রেক করে করে ও অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। ওদিকে ওর মা মৃতপ্রায় অবস্থায় রয়েছে। এটা স্পয়লার না, এটা আপনারা দেখে ওপেনিং সিনেই দেখতে পাবেন। তো আরে ভাই ফোর্থ ওয়ালও ব্রেক করিয়ে দিলি। এর মধ্যে পলিটিশিয়ান রয়েছে, গুন্ডা রয়েছে, মারপিট রয়েছে, গোলাগুলি রয়েছে, লোক মরে যাচ্ছে, সেন্টিমেন্টাল ইস্যুস রয়েছে, আবার বাবা নেই সেই অ্যাঙ্গেলও ঢুকিয়ে দিলাম, এবার ফোর্থ ওয়ালও ব্রেক করে দিলাম। ন্যারেটিভ মনে হচ্ছে রুলস অফ ফিল্ম মেকিং, বুক অফ ফিল্ম মেকিং খুলে ফার্স্ট 2 পেজে যা দেখেছে ফিল্ম মেকার একদম ধরে ধরে হ্যাঁ এটা লিখে দিই ইয়াশ আর নুসরাত অ্যাপ্রুভ করে দেবে, দারুণ ফিল্ম হবে। এই ফিল্ম বানানোর আগে তোমাদের দুনিয়ার সাথে আড়ি করে নেওয়া উচিত ছিল। অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম ইয়াশ কি করে, ইয়াশকে পলিটিশিয়ানটা বলে যে ওই যেটা বললাম যে তুই আমার হয়ে একটা খুন কর, আমি তোর মাকে ওদের যে ডোনার ছিল, যে কিডনি ডোনার ছিল তাকে আটকে রেখেছিল পলিটিশিয়ানটা, ওকে ছেড়ে দেবো, তাহলে তুই তোর মায়ের অপারেশন হয়ে যাবে, তুই আমার এই কাজটা করে দে। কেন জানি না, উনি জানে, ডাইরেক্টরই জানে যে কেন ওকে দিয়ে এই কাজটা করানোর প্রয়োজন রয়েছে। কোনো পাস্ট হিস্ট্রি বা কিছু নেই, কিন্তু ভালো খুন করতে গেল। এবার এই ডোনারটাও কিন্তু ডোনার কাবাবের মতো, কখনো আসে কখনো যায়, যার যখন ইচ্ছে তুলে নেয়, যার যখন ইচ্ছে আবার সেখানে রেখে চলে আসে।
তো এই ইয়াশ আবার খুন করতে যায় ওপেনলি, একদম সেরকম বাদশা দেখেছেন, বাদশাতে যেরকম সেই পিস্তলটাকে নিয়ে যাচ্ছে, চাইছে যে সিকিউরিটি গার্ড ওর থেকে পিস্তলটা ছিনিয়ে নিক, তো ওই রকম সিনে গিয়ে ও টেন্টে ঢুকে গুলিটা করতে যায় এবং ওকে পুলিশ ধরে নেয়। পুলিশ ধরে নিয়ে এবং ওখানে র্যান্ডামলি হঠাৎ গোলাগুলি স্টার্ট হয়ে যায়, কয়েকজন একে অপরকে বিট্রেও করে, সেখানে মার্ডারও হয়ে যায়, আবার সেখানে গুলি করতে গিয়ে ইয়াশেরও গুলি লেগে যায়, এ ওদিক ছিটকে যাচ্ছে ওদিক ছিটকে যাচ্ছে। দেন কাট টু ক্লাইম্যাক্স, কাট টু ক্লাইম্যাক্স, মানে এইটার কোনো রেজলিউশনই হলো না, জাস্ট স্ট্রেট ক্লাইম্যাক্স। মনে হলো ভাই টাকা পুড়িয়ে গেছে, কালকে সাবমিট করতে হবে, ছাড় যা হয়েছে এটাই সাবমিট করে দে। সে আমরা প্রজেক্ট বানাতাম না, অর্ধেক কমপ্লিট করে দি এন্ড লিখে দিয়ে দে, ওরকমই লাগবে আপনার। এই সিনটার কোনো কিছু হলো না, কেটে বললো ক্লাইম্যাক্স হয়ে গেছে। ক্লাইম্যাক্সে তারপর ইয়াশ কি করলো সেটা আর বলছি না, আপনারা দেখলে বুঝে যাবেন। ওটার জন্য আপনাকে সিনেমাটা ডেফিনেটলি দেখতে যেতে হবে, কারণ আমি একা কেন টর্চারটা সহ্য করব। আরেকটা জিনিস আছে, এটা অ্যাকচুয়ালি মুভি মিস্টেক বা ফ্ল আমি বলবো না, এটা আমার পার্সোনালি খুব খারাপ লেগেছে। যেটা হচ্ছে মৌসুমী চ্যাটার্জির ক্যারেক্টার, যেহেতু ওনার অ্যামনেশিয়া ছিল, উনি ভুলে যেতেন, তো উনি ভুলে গিয়ে মাঝে মাঝে নিজের ছেলেকে নিজের হাজব্যান্ড ভাবতেন। এবার এই জিনিসটা না খুব বাজে একটা ইন্টারপ্রিটেশন হতে পারে, ইনফ্যাক্ট ফিল্মেও এটাকে বাজেভাবে ইন্টারপ্রেট করা হয়েছে, এরকম একটা অ্যাঙ্গেল দেখানো হয়েছে। ডিরেক্টর বা রাইটার একটু অন্য কিছু দিতে পারতো, মানে উনি ভুলে গিয়ে ছেলেকে মাঝে মাঝে ভাবেন যে ছেলে খুব ছোট, মাঝে মাঝে ভাবে ছেলে মাঝবয়সী, মাঝে মাঝে খুব বড়, এরকম ভাবে, বা ছেলেকে অন্য কেউ ভাবে, ছেলেকে হাজব্যান্ড ভাবে। এটা কিন্তু শুনতে খুব খারাপ লাগছে এবং অ্যাকচুয়ালি এটার ইমপ্লিকেশন পুরোপুরি আলাদা। তো এইটা ওনারা রাইটিং এর সময় কেন ভাবেননি আমি জানি না, এটা শুনতে খুবই নোংরা লাগছে। যাই হোক, আমার আর বেশি কিছু বলার নেই, আমি যা বলার অনেক কিছুই বলে দিয়েছি, হয়তো স্পয়লার্সও রয়েছে এর মধ্যে, ডিটেল স্পয়লার কিছু নেই, বাট বর্ডার লাইন স্পয়লার তো রয়েছে। এইটাই বলতে চাই যে দেখুন, আপনারা যত টাকা দিয়ে প্রমোশন করেন, আপনারা প্রচুর ইনফ্লুয়েন্সার, প্রচুর বিলবোর্ডস এটসেট্রা এটসেট্রা এইসব জায়গায় খরচা করেন, দয়া করে একটা রাইটারে খরচা করুন না। টাকার তো অভাব নেই আপনাদের, আপনারা তো ভালোই খরচা করছেন এইসব জায়গায়, রাইটারটাকে কেন আপনারা স্কেপগোট বানান? একটা রাইটিং যদি ঠিক না হয়, একটা স্ক্রিপ্ট স্ক্রিন প্লে যদি ঠিক না হয়, ডায়ালগস যদি ঠিক না হয়, তাহলে কি করে আপনি সিনেমা সেভ করবেন? চারিদিকে ওই এক ডেমোগ্রাফিক্সের ফিল্ম চলছে, এটা সত্যি কথা। আপনি প্রজাপতি বলুন, টনিক বলুন, কিশমিশ বলুন, সবই ওই মানে আমাদের ইয়াং ক্রাউডের জন্য কিন্তু কোনো ফিল্ম বানানো হচ্ছে না অ্যাজ সাচ। সেটা ভালো করে যদি আপনি দেখেন বুঝতেই পারবেন। তো এটাও কিন্তু ইয়াং ক্রাউডের জন্য একদমই সিনেমাটা নয়, এটা ওই মেসেজ বেসড একটা প্রিচি সিনেমা হওয়ার চেষ্টা করেছে, সেটাও পারেনি যদিও। তো ঠিক আছে, চেষ্টা করেছে সেটা করা, সেটাও যদি সাকসেসফুলি করতে খুব ভালো হতো। বাট এই এক ধরনের সিনেমা আর কটা, আর কত, মানে খুব ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল যে ইয়াশ আর নুসরত যদি সোলো ফিল্ম বানাতো, কেউ সেরকম দেখতে যেত না। ওদের লাস্ট ফিল্ম সেন্টিমেন্টাল এসেছিল, ওর গানটা খুব পপুলার হয়েছিল, বাট সিনেমাটা কিরম চলেছিল সবাই জানে। তো এই সিনেমাটা কিন্তু ওরা মৌসুমী চ্যাটার্জিকে নিয়েছে খুব কেয়ারফুলি, মানে এটা খুব স্ট্র্যাটেজিক্যালি নিয়েছে, এটা এমনি জাস্ট র্যান্ডামলি খুব ভালো রিলেশন ছিল বলে নিয়ে নিয়েছে এরকম ব্যাপার না। শি ওয়াজ দ্য সেভিং গ্রেস, লোকে ওনাকে দেখতেই গেছে। যেবার আমি গেছিলাম, আইনক্সে গেছিলাম, আমি 2-3 দিন পরেই গেছি যদিও দেখতে, তো সেখানে হাউসফুল তো ছাড়ুন, 10% সিট বুক ছিল, 10 to 15% সিট বুক ছিল, তা বাকি সব ফাঁকা। তো সেখানে বাই ওয়ার্ড অফ মাউথ কিন্তু ছড়িয়ে গেছে যে সিনেমাটা ভালো নয়। তো আপনার যতটাই, হ্যাঁ এটা বলবো না আপনারা খুব পেড প্রমোশন করিয়েছেন, এই জিনিসটা আপনারা হয়তো করেননি, বাট যতটুকুই করেছেন স্টোরিতে ধ্যান দিন। আপনাদের এমনিতেই রেপুটেশন খুব খারাপ হয়ে গেছে, আপনাদের সিনেমা এমনিতেই লোকে অ্যাভয়েড করে, সেখানে যদি আপনারা ভালো স্টোরির ওপর কাজই না করেন, তাহলে আর কি করে সিনেমা দেখবে বলুন? এরপর তো আপনাদের বয়কট করবে, এরপর সিনেমা আসবে আপনাদের 1-2 হলে দেখতে যাবে। সেটাই যদি চান তাহলে চালিয়ে যান। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের কোনো ওপিনিয়ন, সাজেশন বা মতামত থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। তো এই ছিল আমার ভিউজ অন আরি। এটা একদমই ফর দ্য স্মার্ট ক্রাউড নয়, এটা অ্যাকচুয়ালি কোনো ক্রাউডের জন্যই নয়, টু বি ভেরি অনেস্ট। মানে কোনো ক্রাউডকেই ছোট করা উচিত না, এটা কোনো ক্রাউডের জন্য নয়। এর মধ্যে এন্টারটেনমেন্ট ভ্যালু সেরকম নেই যে মাস অডিয়েন্স দেখতে যাবে, এটার মধ্যে ইন্টেলেকচুয়াল সেরকম কিছু নেই যে স্মার্ট অডিয়েন্স দেখতে যাবে, এরকমও কোনো ব্যাপার নেই। তো আর আমি পার্সোনালি অডিয়েন্স সেগ্রিগেশনে বিলিভ করি না। আই বিলিভ দ্যাট আ ফিল্ম শুড বি মেড ফর এভরিওয়ান। এটা কারো, দিস ইজ আ ফিল্ম উইচ ইজ মেড ফর নো ওয়ান।
তো এই ফিল্মটাকে আমি আপনাকে সাজেস্ট করতে পারি না যে আপনি গিয়ে দেখে আসুন, বাট দেন এগেন কেউ এফার্ট দিয়ে বানিয়েছে, আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে আসতেই পারেন। আমরা সবাই নিজে নিজে টাকা দিয়ে দেখতে যাই। নো ওয়ান ক্যান ফোর্স আস টু ওয়াচ অর নো ওয়ান ক্যান ফোর্স আস নট টু ওয়াচ। আজকের রিভিউটা এখানেই এন্ড করছি। ইট ওয়াজ নট আ লাইকেবল মুভি, তো ওই জন্য আই কান্ট সে এনি গুড থিংস অ্যাবাউট ইট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা দেখছিলেন ফার্স্ট আওয়ার। আমি আপনাদের পঙ্কজ। দেন